আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখবা যে আমরা বাংলাদেশ এবং আ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে সবথেকে ১ম চ্যাপ্টারটা অর্থাৎ আমরা ইতিহাস দিয়ে শুরু করেছিলাম। এখন আমরা মেইন বইটাকে পাশে রেখে একটা সম্পূর্ণ সুন্দর একটা চমৎকার নোট নিয়ে তোমাদেরকে আ এটা প্রোভাইড করব যেটা হচ্ছে তোমার সমস্ত অধ্যায়টাকে খুব সুন্দরভাবে বুঝতে এবং সংক্ষেপে মাথায় রাখতে অনেক সাহায্য করবে। তো এখানে খুব সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে কিন্তু উপস্থাপন করার জন্য ট্রাই করছি। তো তোমরা একটু দেখো ১ম অধ্যায়ের ১ম পার্টটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। আশা করি তোমরা অনেক ভালো বুঝতে পারবে এবং অবশ্যই এটার পাশাপাশি তোমাকে তোমার যে মেইন টেক্সট বুকটা ওইটা নিয়ে বসতে হবে। ঠিক আছে? আমি এখানে এগুলা পড়াবো এবং তোমার পাশে তোমার যে মেইন টেক্সট বইটা সেটা থাকতে হবে। তো চলো আজকে আমরা শুরু করব ১ম অধ্যায়ের ১ম পাঠ দিয়ে এবং এভাবে পর্যায়ক্রমে এখানে যতগুলা আছে সবগুলো আমরা শেষ করার ট্রাই করব। ঠিক আছে? সো দেখো ১ম পার্টটা হচ্ছে বাংলায় উপনিবেশিক শাসন নিয়ে। তোমরা সবাই জানো যে আ আম মানে আম যে ইতিহাসটা আমরা আ ইংরেজদের দ্বারা শাসিত শোষিত হয়েছি, রাইট? এটা এটা সবাই জানো। তো এর আগে কিন্তু বাংলায় আ বড়, বড় রাজা, বাদশা তাদের রাজত্ব ছিল। ঠিক আছে? তো তাদের রাজত্ব যাওয়ার পরে যখন ইংরেজরা সেই রাজত্ব বা সেই শাসন দখল করে, তখনকার সময়ে আসলে কি হয়? ঠিক আছে? সেসব নিয়েই এই আলোচনাটা। তো আমাদের বাংলার ইতিহাস বেশ আ পুরাতন ২-৩ হাজার বছরের আ পুরাতন। ঠিক আছে? সো আমাদেরকে আ একেবারে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলা যেগুলো একেবারে আ না পড়লেই নয় এই পাঠের জন্য। তো ১ম এ ইংরেজরা ১ম এ ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে বাংলায় আসে। ঠিক আছে? তারা কিন্তু ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে আসে। ঠিক আছে? কিন্তু তারা তাদের যে ঘাট বা ভিত্তি এটা শক্ত করে নিয়ে বা তাদের প্রভাব আরো বেশি বিস্তার করে নিয়ে তারপরে তারা কি রাষ্ট্রীয় ক্ষমতা কিন্তু দখল করে নেয়। বুঝতে পারছো? বাইরে থেকে এসে আমাদের রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত তারা দখল করে নেয়। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে বাংলায় ইংরেজ আধিপত্যের সূচনা হয়। তো এর আগে নবাব, রাজা, বাদশা তাদের রাজত্ব ছিল যারা বাং বাংলার মানুষ। ঠিক আছে? কিন্তু ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ হয়। তোমরা সবাই অনেক ছোটবেলা থেকে পড়ে আসছো। এই পলাশীর যুদ্ধের মাধ্যমেই কি হয়? ওই যে রাজা বাদশার শাসন বা এই যে দেশীয় শাসন এটা আ আ তখনকার জন্য একেবারে কি হয়ে যায়? বাদ হয়ে যায় এবং তার শাসন করে কারা? ইংরেজরা। ইংরেজরা আ তখন তাদের শাসন আ আমাদের উপরে বর্তায়। তো তারপরে দেখো বাংলায় ইংরেজ শাসন ১৯৪৭ সাল পর্যন্ত চলে। ঠিক আছে? বাংলা ইংরেজি শাসন কত সাল পর্যন্ত চলে? ১৯৪৭ সাল পর্যন্ত। বুঝতে পারছো? ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত। আমরা কিন্তু এই পৃষ্ঠার সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে আ উপস্থাপন করছি। ঠিক আছে? তো ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল অলমোস্ট প্রায় ২০০ বছর, রাইট? তো এটা হচ্ছে বাংলার উপনিবেশিক যুগ এটাকে বলা হয়। কারণ কি উপনিবেশ বলতে কি বোঝায়? চলো আমরা দেখি। উপনিবেশ বা উপনিবেশিক শাসন কি? দেখো, উপনিবেশ হলো এমন একটি ভৌগোলিক অঞ্চল যা কোনো বিদেশি শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকে। বুঝতে পারছো? তার মানে অনেক দূরের একটা দেশ মনে করো আমাদের দেশে আসছে। আমাদের দেশে এসে তারা প্রভাব বিস্তার করছে। তারা সকল ক্ষমতা তাদের আ কাছে নিয়ে রাখছে কিংবা আ যত রাজনৈতিক ক্ষমতা বলো, প্রশাসনিক ক্ষমতা বলো, সবই তারা নিয়ন্ত্রণে নিয়েছে। ঠিক আছে? এই যে দূর থেকে এসে আ এক দেশ থেকে আরেক দেশে গিয়ে সেই দেশকে সার্বিকভাবে শাসন করা, সকল ক্ষমতা দখল করা, এটাই হচ্ছে কি উপনিবেশ। বুঝতে পারছো? উপনিবেশিকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশ অন্য দেশের উপর অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তো তারা শাসন করবে এটা যেমন তেমন ব্যাপার। ঠিক আছে? শাসন করতেই পারে। কিন্তু তাদের যে আ তোমার হচ্ছে আ মেইন যে পারপাস টা, ঠিক আছে? মেইন যে ধান্দাটা
সেটা কি? অর্থনৈতিক শোষণ করা এবং লাভের উদ্দেশ্যে। ঠিক আছে? শাসনের আ নামে তারা কি করত? অর্থনৈতিকভাবে আমাদেরকে অনেক আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এরম একটা অবস্থা। মানে তারা অনেক শোষণ করত। আ তারা শুধুমাত্র তাদের লাভের জন্য আমাদেরকে শাসন করত। ঠিক আছে? বাঙালিদের উপর বা পুরো ভারতবর্ষের উপর শাসন প্রতিষ্ঠা করে। তো এই যে আ উপনিবেশিক করণ এইটাই হচ্ছে একটা ব্যাড সাইড। সেটা হচ্ছে অর্থনৈতিক শোষণ এবং লাভের উদ্দেশ্যে। মানে তাদের লাভের উদ্দেশ্যে। এখানে আম আমাদের দেশের জনগণের জনতার কোনো লাভ কিন্তু নাই। ঠিক আছে? তারা তাদের উদ্দেশ্যে শাসন করে। যে দেশ বিদেশি শাসনের অধীনে থাকে তাকে কি বলা হয়? উপনিবেশ। ঠিক আছে? যে দেশ বিদেশি শাসনের অধীনে থাকে তাকে বলা হয় উপনিবেশ। তাহলে উপনিবেশ প্রতিষ্ঠা করা হয়েছে কোথায়? ভারতবর্ষে। ঠিক আছে? তৎকালীন যারা ইংল্যান্ড বা লন্ডনের যারা, ঠিক আছে? ইংরেজরা এক কথায় তারা এখানে এই দেশে শাসন প্রতিষ্ঠা করে অর্থাৎ উপনিবেশ প্রতিষ্ঠা করে। ঠিক আছে? উপনিবেশ মানে যাদেরকে শাসন করা হয়। ঠিক আছে? ওকে। সো এক দেশ থেকে আরেক দেশে গিয়ে তাদেরকে যদি শাসন করা হয় সেটা কি? উপনিবেশ। ওকে। বাংলার রাজনৈতিক পটভূমি চলো দেখা যাক। বাংলার বহু যুগ ধরে বিভিন্ন শাসকের অধীনে ছিল। ঠিক আছে? বাংলা বহু যুগ ধরে বিভিন্ন শাসকের অধীনে ছিল। ধারাবাহিকভাবে দেখা যায় প্রাচীন কাল থেকেই বাংলায় মানুষের বসবাস ছিল। ঠিক আছে? অনেক প্রাচীন কাল থেকে কিন্তু বাংলায় অন্যান্য মানুষরা কিন্তু ছিল। বহিরাগত বিভিন্ন জনগোষ্ঠী বাংলায় এসেছে। বাংলায় তো একসময় মানুষ ছিলই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আ বাং বাংলায় বিভিন্ন ধরনের মানুষ আসে। মানুষ এসে তারাও এখানে বসবাস করতে শুরু করে এবং এর ফলে কি একটা মিশ্র জাতি বা সংকর আ জাতিতে পরিণত হয় এই বাঙালি জাতি। ঠিক আছে? মিশ্র জাতি কেন? এই যে বহিরাগত অনেক শুধু প্রাচীনকালে যে মানুষ ছিল তারা নাই। বরং আম বহিরাগত অনেক সময় বিভিন্ন ধরনের মানুষ কিন্তু বাংলায় এসেছে। তো এটার জন্য। আচ্ছা, মৌর্য শাসন, গুপ্ত শাসন, শশাঙ্কের আম স্বাধীন শাসন, মৎস্যন্যায় যুগ, পাল শাসন, সেন শাসন, মুস আ মুসলিম শাসন, সুলতানি শাসন, আফগান শাসন, মুঘল শাসন। ঠিক আছে? দেখো একটা ধারা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ১ম এ মৌর্য, গুপ্ত, শশাঙ্ক। শশাঙ্কের সময় কি এটা স্বাধীন শাসন ছিল। ঠিক আছে? তৎকালীন। তারপরে যখন কয়েক বছর আম কোনো নির্দিষ্ট কেউ শাসন করেনি তখন একটা বিভীষিকাময় একটা অবস্থার আ সূচনা হয়। দেখবা যে যখন কোনো নির্দিষ্ট শাসন না থাকে, যেমন অন্তর্বর্তীকালীন যে সরকার, কোনো নির্দিষ্ট শাসন যখন থাকে, তখন কি হয়? আ একটা নির্দিষ্ট শাসনের অভাবে আ সেখানে আ একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঠিক আছে? আম একজন আরেকজনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তো এটা হচ্ছে মৎস্যন্যায় যুগ। ঠিক আছে? মানে বড়রা যারা তুলনামূলকভাবে একটু বড় বা বেশি ক্ষমতাধর, তারা কম ক্ষমতাধরদেরকে গ্রাস করে। হ্যাঁ? এটা হচ্ছে মৎস্যন্যায় যুগ। ঠিক সেভাবে যেভাবে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। ঠিক আছে? তারপর পাল শাসন। পাল শাসন প্রায় ৪০০ বছর চলে। তারপর সেন শাসন, মুসলিম শাসন, সুলতানি শাসন, আফগান শাসন, মুঘল শাসন। ঠিক আছে? এই একটা ধারায় কিন্তু এই শাসন বাংলায় একেবারে প্রাচীনকাল থেকে আ এগিয়েছে। ঠিক আছে? তারপরে গিয়ে ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের মাধ্যমে কিন্তু এই আ যে শাসনটা এইটা আ সমাপ্তি ঘটে। ঠিক আছে? এবং ইংরেজ শক্তির আ ইংরেজ শক্তিরা কি আমাদের বাংলার যে ক্ষমতা এটা দখল করে নেয়। তো কিছু শাসন পর্ব দেখা একেবারে ১ম এ কারা? শশাঙ্ক। বাংলা অঞ্চলের ১ম স্বাধীন রাজনৈতিক শাসন প্রতিষ্ঠাকারী শাসকদের অন্যতম। ঠিক আছে? শশাঙ্করা যারা? এরা হচ্ছে ১ম দিককার, একেবারে ১ম দিককার স্বাধীন রাজ রাজনৈতিক শাসন প্রতিষ্ঠাকারী। ঠিক আছে? তারপর দেখো পাল আ রা রাজবংশ। তার মানে পাল রাজবংশ যারা অনেক দীর্ঘস্থায়ী শাসন প্রতিষ্ঠা করে। অলমোস্ট ৪০০ বছর। তারপরে সেন রাজবংশ কারা? এরা দক্ষিণ ভারত থেকে বাংলায় এসে ক্ষমতা দখল করে। ঠিক আছে? এরা ভারতের দক্ষিণ, তাই তো? দক্ষিণ থেকে এসে, সাউথ থেকে এসে কি বাংলার ক্ষমতা দখল করে। তারপরে বখতিয়ার খিলজি মানে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি। এটার নাম শুনছো তোমরা? লক্ষণ সেনকে তারা আ আ বখতিয়ার খিলজি কি করে? লক্ষণ সেনকে মানে সেন রাজবংশের যে লক্ষণ সেন তাকে পরাজিত করে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করে। ঠিক আছে? তো মুসলিম শাসনের প্রতিষ্ঠা হয় এই যে ইখতিয়ার উদ্দিন বিন
মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এর মাধ্যমে। তো বাংলায় পরে সুলতানি শাসন প্রতিষ্ঠা হয়। তো বখতিয়ার খিলজির পরপরই কিন্তু তখন সুলতানি শাসন প্রতিষ্ঠা হয়। এই যে তোমরা সবাই কিন্তু সুলতানি শাসনটা নিয়ে অবগত আছো। ঠিক আছে? তারপরে শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রায় সমগ্র বাংলা একত্র করে স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু হিউজ মানে বিশাল একটা ব্যাপার। যে সমগ্র বাংলাকে একত্র করে স্বাধীন শাসন প্রতিষ্ঠা করে কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। আলাউদ্দিন হোসেন শাহ কি ছিলেন একজন আ গুরুত্বপূর্ণ শাসক। শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান ছিল। ঠিক আছে? আলাউদ্দিন হোসেন শাহ মনে রাখতে হবে। তো কখন সুলতানি শাসনের তোমার হচ্ছে সমাপ্তি ঘটে? ১৫৩৮ সালে। ঠিক আছে? পরে আফগানদের হাতে ক্ষমতা যায়। তো ১৫৩৮ এর পরে আফগানদের হাতে ক্ষমতা যায়। তারপরে কি হয়? ১৫৭৬ সালে রাজমহলের যুদ্ধে মুঘলরা আফগানদের পরাজিত করে। ঠিক আছে? আবার মুঘলরা কি করে? মুঘলরা যে সমাপ্তি ঘটে তাদের পরাজয় ঘটে কাদের কাছে? আফগানদের কাছে। তারা আবার আফগানদেরকে বিতাড়িত করে কবে? ১৫৭৬ সালে। তারপরে কি ১২ ভূঁইয়া কারা? ১২ ভূঁইয়া হচ্ছে মুঘলদের বিরুদ্ধে আ প্রতিরোধ গড়ে তোলে যারা, তারা হচ্ছে ১২ ভূঁইয়া। ঠিক আছে? কোন পার্টিকুলার কোন পারসন না কিন্তু। বুঝতে পারছো? আচ্ছা। আ ইসলামে ইসলাম খান চিশতি এটা ১৬১০ সালে ১২ ভূঁইয়াদের শক্তি দমন করে ঢাকা দখল করেন এবং ঢাকার যে নাম রাখেন সেটা জাহাঙ্গীরনগর। ঠিক আছে? তোমরা আ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম শুনছো। তো ঢাকার নাম আ ১৬১০ সালে যখন ঢাকা দখল করেন তখন রাখে কি? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরের নাম অনুযায়ী, রাইট? আচ্ছা, বাংলায় মুঘল শাসন চলতে থাকে ১৭৫৭ সাল পর্যন্ত। তো ওই একেবারে শেষ পর্যন্তই কিন্তু মুঘল শাসন চলতে থাকে। তারপরে কি হয়? পলাশির যুদ্ধের মধ্য দিয়ে বাংলায় মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে এবং ইংরেজ উপনিবেশ শাসক আ গড়ে ওঠে। ঠিক আছে? তো বুঝতে পারছো যে আমাদের যে শাসনের যে ফ্লোটা মানে আ একেবারে ১ম এ কে ছিল, তারপরে পর্যায়ক্রমে কাদের হাতে, হাতে শাসন গেছে। ঠিক আছে? এটা নিয়ে আশা করি আর কোন সমস্যা নেই। তাহলে দেখো আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম, উপনিবেশ কি এবং উপনিবেশিক শাসন কাকে বলে? এটা আমরা জেনেছি যে কি আম অন্য এক দেশ যখন অ তার থেকে তুলনামূলকভাবে দুর্বল কোনো দেশের উপর শাসন বা কর্তৃত্ব স্থাপন করে, তখন সেটাকে কি বলে? উপনিবেশিক শাসন, তাই তো? আর উপনিবেশ বলে কাকে? মানে যেই ছোট রাজ্যটার উপরে শাসন প্রতিষ্ঠা করে বাইরে থেকে এসে, সেটাকে বলা হয় উপনিবেশ। বোঝা গেছে? আচ্ছা, আ যদি বোঝা যায় তাহলে অবশ্যই ইয়েস লেখো কমেন্টে। অ্যান্ড বাংলায় আ ইংরেজ শাসনামল সময়কাল কতটুকু? অলমোস্ট ২০০ বছর। কত? ১৭৫৭ থেকে ১৯৪৭। ঠিক আছে? উপনিবেশ পূর্ব বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে তোমরা জেনলে। তার মানে উপনিবেশের আগে আ পূর্ব বাংলার ইতিহাস কেমন ছিল? কারা, কারা শাসন করেছে? এগুলো কিন্তু আমরা সংক্ষেপে এখানে জানতে পারলাম। প্রাচীন থেকে মধ্যযুগের শাসনের ধারাবাহিকতা এটা আমরা দেখলাম। মুসলিম, সুলতানি, আফগান এবং মুঘল শাসনের বিবর্তন। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন আরেকজনকে হারিয়েছে, আবার তাকে হারানো হয়েছে, তাই না? এভাবে আ একজন আরেকজনের সাথে লড়াই করে ক্ষমতায় আ টিকে থেকেছে বা ক্ষমতায় গিয়েছে। রাইট? ওকে। তো পলাশী যুদ্ধের তাৎপর্য আমরা বুঝতে পারলাম যে পলাশী যুদ্ধের মাধ্যমে কি হয়? যে মুঘলদের শাসন এটার অবসান ঘটে, তাই তো? ১৭৫৭ সালে। তারপরে কি হয়? তারপরে মু আ মুঘল শাসনের অবসান ঘটিয়ে ইংরেজরা যে মেইন ক্ষমতা, সেই ক্ষমতাটা দখল করে। ঠিক আছে? ইংরেজদের ক্ষমতা দখলের পটভূমি তাহলে কোনটা? এই পলাশী যুদ্ধটা। বোঝা গেছে? তো চলো আমরা ঘটনায় কি দেখলাম একবারে দেখি। উপনিবেশিক শাসনের সূচনা কিভাবে হয়? দেখো ইংরেজরা ১ম এ বাণিজ্যের জন্য আগমন করে। তার মানে বাণিজ্যের উদ্দেশ্যে তারা আসলেও তাদের মনে, মনে কি ধান্দা ছিল যে ওইখানে আমরা শাসন প্রতিষ্ঠা করব। তো বাণিজ্যের জন্য আসলেও বাংলায় প্রভাব বৃদ্ধি করে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে সংঘাত ঘটে। হ্যাঁ? ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের সময় সিরাজউদ্দৌলার পরাজয় যখন ঘটে, তখন কি করে? ইংরেজরা ক্ষমতা দখল করে এবং বাংলায় কি হয়? উপনিবেশিক শাসনের সূচনা হয়। তাহলে বোঝা গেছে তারা বাণিজ্যের জন্য আসলেও তারা বিভিন্নভাবে ছলে বলে কলে কৌশলে কি করে? বাংলার যে শাসন যে মেইন ক্ষমতাটা, এই ক্ষমতাটা তারা দখল করে নেয়। ঠিক আছে?
তার মানে উপনিবেশ তৈরি করে ফেলে। তো এর আগে, এর আগে কি হয় অনেক প্রাচীনকাল থেকে কি হয় বাংলায় মানুষের কিন্তু বসবাস ছিল। তারপরে মৌর্য শাসন ছিল একেবারে ১ম দিকে। মৌর্যের পরে গুপ্ত, গুপ্তের পরে শশাঙ্কের স্বাধীন শাসন। তারপরে কয়েক কিছু বছর প্রায় ১০০ বছরের মতো মৎস্যন্যায়ের যুগ ছিল। তারপরে পাল রাজার শাসন। তারপরে পাল রাজাকে পরাজিত করে সেন রাজা। সেন রাজা কোন সেনকে পরাজিত করে? বখতিয়ার উদ্দিন বিন আ আম ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি রাজ্য দখল করে মনে আছে? অ্যান্ড তারপরে তাকে পরাজিত করে মুসলিম শাসনের তোমার হচ্ছে বিস্তার ঘটে কার মাধ্যমে? এই বখতিয়ার খিলজির বিজয়ের মাধ্যমে মুসলিম শাসনের কিন্তু তখন বিস্তার ঘটে এবং এখান থেকেই কি হয়? স্বাধীন সুলতানি শাসন কিন্তু আ হয়। এইবার কি হয়? ওই আ স্বাধীন যে মুঘল আম তাদের কি করে? আফগানরা এসে তাদের কি করে? পরাজিত করে, তারা ক্ষমতা দখল করে নেয়। তারপরে মুঘলরা আসে। মুঘলরা আফগানদের আবার পরাজিত করে তারা কি করে? তারা ক্ষমতা দখল করে নেয় এবং মুঘলদের ক্ষমতা ছিল একেবারে শেষ পর্যন্ত মানে ১৭৫৭ সাল পর্যন্ত। পলাশী যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে ইংরেজরা সমস্ত ক্ষমতা দখল করে নেয় এবং ইংরেজ উপনিবেশ শাসনের প্রতিষ্ঠা ঘটে। ঠিক আছে? আ মুঘল শাসনের শেষ থেকে ইংরেজ শাসনের শুরু। তার মানে কি মুঘল শাসনের শেষ থেকে ইংরেজ শাসনের শুরু। বাংলায় মুঘল শাসন আ আ তো মুঘল শাসনের যখন শেষ হয় অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা জয়ের মাধ্যমে ১৭৫৭ সাল থেকে তখন ইংরেজ শাসনের শুরু হয়। তো রাজনৈতিক দুর্বলতা এখানে বৃদ্ধি পায়। ইংরেজদের আ তোমার বাণিজ্যিকভাবে বিস্তার ঘটায়। ঠিক আছে? মানে ইংরেজরা কিভাবে তাদের যে ক্ষমতাটা এটা কিভাবে বাড়িয়ে নিয়েছে। তখন কি হয় যে দেশে আ রাজনৈতিক কিন্তু দুর্বলতা বৃদ্ধি পায়। ঠিক আছে? তারপরে কি হয়? ইংরেজদের বাণিজ্যিক প্রভাব বিস্তার ঘটে। ঠিক আছে? প্রসার ঘটে তাদের বাণিজ্য। তারপরে বাংলার অভ্যন্তরীণ ষড়যন্ত্র ঘটে। তারপরে আ তোমার হচ্ছে পলাশী যুদ্ধ ঘটে এবং আল্টিমেটলি ইংরেজরা বিজয়ী হয় এবং উপনিবেশিক যুগের শুরু হয়। ঠিক আছে? এই হচ্ছে আমাদের যে মেইন পার্টটুকু সেটা। সো আমরা নেক্সট দিন থেকে পার্ট ২ নিয়ে আলোচনা করব। পার্ট ১ এ আশা করি সবাই এই চমৎকার নোটটি দেখে বুঝতে পারছো যে একের পর এক কোনটা ঘটে। ঠিক আছে?